আমি ডক্টর মোবাশ্বের হাসান আপনার কাছে প্রথম শুনতে চাই যে আমাদের এখানে যে পলিটিক্যাল চেঞ্জটা যেটা হলো গণঅভ্যুত্থানের পরে একটি ইন্টারিম গভর্নমেন্ট আমরা পেলাম, সেখান থেকে পাওয়া না পাওয়ার অনেকগুলো আলাপ হলো। এখন যে পোলারাইজেশনটা আছে সেটাকে আপনি কিভাবে দেখছেন? বিরোধী জোটেরও একটা ভূমিকার এখানে ব্যাপার আছে, সরকার কিভাবে আসলে পারফর্ম করছে, একটা ওপিনিয়ন আগে শুনতে চাই আপনার কাছ থেকে। পোলারাইজেশনের যে ব্যাপারটা এখন আছে, এইটা আগের থেকে অনেক বেশি ডিফারেন্ট মুডে আছে। হ্যাঁ, আগে যখন আওয়ামী লীগ ছিল তারা অত্যন্ত ভায়োলেন্ট একটা পোলারাইজেশন করতো এবং অনেক অপোজিশনকে আপনার দেশদ্রোহী, তারপরে আপনার রাষ্ট্রদ্রোহী, সাব হিউম্যান, রাজাকার, নানা রকম লেভেল করতো। এখনকার পোলারাইজেশনটা অনেকটা বেশি আমার কাছে মনে হয় যে জেনারেলি দেয়ার ইজ অ্যান এগ্রিমেন্ট। হ্যাঁ, যে আওয়ামী লীগকে এগেনস্টে একটা এগ্রিমেন্ট আছে বিএনপি, এনসিপি, জামাতের, কিন্তু আবার তাদের মধ্যে নানা ধরনের পোলারাইজেশন দেখা যাচ্ছে। এইটা আমি মনে করি সমাজে বিভিন্ন মতের মানুষ যখন থাকবে তখন এই পোলারাইজেশনটাকে আমাদের মেনে নিয়েই এগোতে হবে, কিন্তু এমন কিছু যাতে না হয় যেটা আপনার আওয়ামী লীগ আমলে আমরা যেটা দেখেছি, মানে এক ধরনের সংঘাতের দিকে চলে গিয়েছিল, আপনার মনে আছে কিনা? সেই শাহবাগ, হেফাজত, ওই ধরনের বিষয়গুলা থেকে। তো যেহেতু বর্তমানে আমরা একটা নির্বাচিত সরকারের অধীনে আছি, আমার কাছে মনে হয় যে সেফগার্ডটা অনেক বেশি প্রোটেক্টেড। দ্য নাম্বার অফ রিজন হচ্ছে যে মানুষজন এই সরকারটাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তো যেটা আপনার আওয়ামী লীগের সময় জিনিসটা ছিল ডিফারেন্ট, কারণ এই পোলারাইজেশনটা ওয়াজ ইম্পর্টেন্ট ফর দ্যাম টু সাস্টেইন কনফ্লিক্ট। আর সমাজে যখন একটা কনফ্লিক্ট থাকবে তখন আপনার এই বিরোধী পক্ষকে দমনের রাষ্ট্রীয় বিভিন্ন ব্যবস্থা তারা জোর করে প্রয়োগ করতে পারতো। সো দ্যাট ওয়াজ ইন দেয়ার ইন্টারেস্ট। কিন্তু এখন আমি যেটা আশা করি যে এখন সমাজের এবং রাষ্ট্রের পাওয়ারে সর্বোচ্চ পর্যায়ে তারেক রহমান আছেন, উনি টর্চার ভিকটিম। অনেক এমপি আছেন যারা আপনার গুম থেকে ফেরত এসেছেন। সেই নৃশংস এবং নির্যাতিত ব্যবস্থা থেকে তারা এখন ক্ষমতায় আছেন। এবং এনসিপিরও আপনি যদি দেখেন, যারা 2 বছর আগে ডিবি হারুনের অফিসে নির্যাতিত হয়েছেন, তাদের মধ্যে অনেকে এমপি হিসাবে আছেন। আমি মনে করি যে সংঘাতটা থাকবে, বা ডিগ্রিটা আমি আশা রাখছি ওভারঅল সমাজে মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে না। ওকে, কিন্তু তারপরে আমরা এই যে একটা সংঘাত দেখছি, আমাদের আজকে অনুষ্ঠানের টাইটেল ইনফ্যাক্ট আমরা দিয়েছি বাক স্বাধীনতা বনাম বিদ্বেষ, কারণ বাক স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম প্রধান উপাদান, যেটা থাকতেই হবে। কিন্তু সেই বাক স্বাধীনতা যদি আসলে এমন একটা জায়গায় যায় যেটা আসলে বিদ্বেষ সৃষ্টি করে, এবং সেটা এই শক্তিগুলোর মধ্যে যারা আসলে একসাথে নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিল, একসাথে গণঅভ্যুত্থানে যোগদান করলো, ঝাঁপিয়ে পড়লো ঝুঁকি নিয়ে, জীবনে ঝুঁকি নিয়ে, সেই বিদ্বেষটা সৃষ্টি করার বাক স্বাধীনতা, সেখানে আসলে ব্যালেন্সটা কিভাবে করা যায়? এখনকার যে সংঘাতটা, সেটা নিয়ে আমি একটু শুনতে চাইছি আপনার কাছ থেকে। আপনি জানেন যে একটি সংঘাত আপনার হবিগঞ্জে যে ঘটনাটি ঘটছে, সে বিষয়ে আমি শুনতে চাইছি। এবং সেখান থেকে খুব পাল্টাপাল্টি অভিযোগ আসছে, তাদের উপর হামলা করা হচ্ছে, আওয়ামী লীগ স্টাইলে হামলা করা হচ্ছে, এই অভিযোগগুলো তারা করছে। জি, জেসিনা, এটা হচ্ছে জুলাই মাস। এই 2 বছর আগে আমরা দেখেছি যে রাষ্ট্রীয় বিভিন্ন যন্ত্র এবং সরকার দলীয় তৎকালীন আওয়ামী লীগের লোকজন বিরোধী এবং যারা শেখ হাসিনার পদত্যাগ চেয়েছিল তাদের এগেনস্টে ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের মধ্যে মেমোরিটা আছে এখনো। হ্যাঁ, আমার কাছে এখন যেটা মনে হয় যে এই জিনিসটা একটা, আমার কাছে মনে হয় যে ইনসিডেন্টটার নানা রকম ব্যাখ্যা আপনি যেটা বললেন আছে। আর আমি তো যেহেতু দেশে থাকি না, আমি একদম ক্লোজলি এটা ফলো করি না। আমার কাছে 2টা জিনিস আমার কাছে খারাপ লেগেছে। একটা হচ্ছে যে রেটরিকের মধ্যে হেটফুলনেস থাকাটা বোধহয় ঠিক না, কিন্তু এটা অস্ট্রেলিয়ার পলিটিক্সেও আছে, সত্যি কথা বলতে যেটা। কিন্তু সেই ক্ষেত্রে ল খুব স্ট্রং। হ্যাঁ, যেমন আমাদের দেশে এই কয়েকদিন আগে দেখলাম যে একটা ল করা হচ্ছে যে কারোর প্রতি আপনি যদি বিদ্বেষ হয় তাকে 10 বছরের জেল।
আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে তাকে ফাইন্যান্সিয়াল ফাইন করা। যখন আপনার পয়সা অনেক খরচ হয়ে যাবে ফাইনের ক্ষেত্রে, তখন কিন্তু এটা মানুষজন কথা বলতে একটু চিন্তা ভাবনা করবেন। কিন্তু জেলের ক্ষেত্রে যেটা হয় যে আপনার সে আবার নায়ক হয়ে বা নায়িকা হয়ে বের হয়ে যেতে পারে। জি, তো আমাদের এই মাইন্ডসেটটা চেঞ্জের দিকে আমার মনে হয় নজর দিতে হবে। আমি কারোর নাম বলছি না। সেকেন্ডটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই অসহিষ্ণু রেটোরিক থেকে বের হয়ে আসতে হবে, বাট একই সাথে আমাদের টলারেন্সটা বাড়াতে হবে। আমরা তো এমন রাজনীতি চাই না যে আর কেউ জুলাইয়ের পরে চোখ হারাক। হ্যাঁ, আমরা কিন্তু এটা অবশ্যই চাই না। কিন্তু আবার একই সাথে আমরা এটা জানি যে কেন্দ্রের রাজনীতির সাথে বাংলাদেশের যেহেতু রুরাল এরিয়াতে অনেক বেশি আপনার ডাইনামিক্স আছে, সব সময় কন্ট্রোল করা সেন্ট্রাল পার্টির পক্ষে হয়তো বা সম্ভব না। এখন লোকাল ক্ষেত্রে ডাইনামিক্সটা কন্ট্রোল করার ক্ষেত্রে হয়তো বা কেন্দ্র থেকে আপনার যদি সম্ভব হয় মানে স্ট্রং ওপিনিয়ন দেয়ার সেটা। আর যারা বিদ্বেষ করছেন, আমি জানি যে বাংলাদেশে প্রবাবলি আপনিও অনেকটা অনলাইনে অনেক সময় বিদ্বেষের শিকার হন। তো আমরা একটা গবেষণা রিসেন্টলি করেছি যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে জেন্ডারদের প্রতি কোনো সম্মানের ক্ষেত্রটা অনেক কম, এবং এইটা বিভিন্ন ক্ষেত্রেই ছড়িয়ে পড়ে। আমি মনে করি এবং আশা করব যে একটা স্ট্রং ডিরেকশন ফ্রম বোথ দ্য পার্টিজ যাওয়া উচিত, যাতে আমাদের টলারেন্সের দিকের বিষয়টা থাকে আর কি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে এটা একতরফা হওয়াটা আসলে অবশ্যই। প্রত্যাশা করাও যাবে না। এটা সব জায়গা থেকেই সবগুলো দল থেকে একটা ডিরেকশন দরকার।